কারণে বাংলাদেশের প্রতি তাদের আধিপত্য বিস্তার করতে আমরা এক প্রকার দরজা খুলে দিয়ে এসেছিলাম। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব প্রধানমন্ত্রীকে যে তিনি প্রথম সফরটি মালয়েশিয়াতে বাছাই করেছেন। এরপরে চায়না সহ বিভিন্ন জায়গায় তিনি যাবেন। অবশ্যই পার্শ্ববর্তী দেশ ভারতেও তার সফর থাকবে, এটা অবাস্তব কিছু নয়, থাকা উচিত। ভারতকে পাশ কাটিয়ে চীনের পথে বাংলাদেশ, বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সমীকরণ। তারেক রহমানের প্রথম বিদেশ সফর চীন মালয়েশিয়ায়। কি পরিকল্পনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর? চীনের সঙ্গে $9 বিলিয়ন সমঝোতা। কেন তারেক রহমানের প্রথম বিদেশ সফর ভারতের বদলে চীন ও মালয়েশিয়া? সবাই চীনের দিকে ছুটছেন। ট্রাম্প গেছেন বেইজিং, পুতিনও গেছেন, আর এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে কৌশলগত দেশটির প্রধানমন্ত্রীও যাচ্ছেন বেইজিং। কেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে ঘিরে এমন কূটনৈতিক ব্যস্ততা? কে ফাইটার নামাচ্ছে চীন, ফলে এক ভয়ঙ্কর সামরিক ভূমিকম্পে কাঁপছে দক্ষিণ এশিয়া। আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন শক্তির হিসাব, বদলে যাচ্ছে পুরনো নিরাপত্তা সমীকরণ। ভারতের বিরুদ্ধে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায় চীন এখন আরো সক্রিয়ভাবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের। বাংলাদেশের ভূরাজনীতি আর অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার রঙ্গমঞ্চে আজ এক চরম ও রুদ্ধশ্বাস দৃশ্যপট তৈরি হয়েছে। আগামী 23 জুনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক কলিন্দে হঠাৎ করেই এক টানটান উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। 24 ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর থেকে আড়ালে চলে যাওয়া এবং পরবর্তীতে আইনি মারপ্যাচে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগ তাদের দলীয় প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ডিসপারেট এবং সক্রিয় হয়ে উঠেছে। দেশ থেকে আরো শ্রমিক নিতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ তারেক রহমানের। মালয়েশিয়া থেকে রাতে পৌঁছাবেন চীনে। মালয়েশিয়া দিয়ে প্রথম বিদেশ সফর তারেক রহমানের। কূটনৈতিক বিচক্ষণতা বলছেন বিশ্লেষকরা। শ্রমবাজার বিনিয়োগ সহ অর্থনীতি পুনরুদ্ধারে নতুন দিগন্তের। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন কুয়ালালামপুরে, এরপর তিনি যাবেন বেইজিং। কিন্তু কূটনৈতিক মহলের চোখ আটকে আছে দিল্লির উইন্ডোতে। ভারতের পক্ষ থেকে সাউথ ব্লকের লাল কার্পেট বিছানোই আছে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। তারেক রহমানের চীন সফরের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশকে এক প্রকার সতর্কই করে দিল আমেরিকা। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বেশ কৌশলে বলে দিলেন, আমেরিকার উপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না। যদিও তিনি কথাটি বলেছেন ফুটবল বিশ্বকাপে আমেরিকাকে সমর্থন করার প্রসঙ্গে, কিন্তু কূটনীতি আর ভূ রাজনীতির জটিল খেলায় এই মন্তব্যকে নিছক ফুটবলের গণ্ডিতে আটকে রাখার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে, তাহলেই অনেক কিছু আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলা আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। কেন সবাই চীনের দিকে ছুটছেন? ট্রাম্প গেছেন বেইজিং, পুতিনও গেছেন, আর এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে কৌশলগত দেশটির প্রধানমন্ত্রীও যাচ্ছেন বেইজিং। কেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে ঘিরে এমন কূটনৈতিক ব্যস্ততা? আজকের ভিডিওতে আমরা জানবো প্রধানমন্ত্রী তারেক রহমানের 23 থেকে 26 জুনের চীন সফরের পেছনে আসলে কি আছে, কোন কোন প্রকল্পের জট খুলতে পারে, কোথায় আটকে আছে $1 বিলিয়ন বিনিয়োগ, আর বাংলাদেশ এই অংশীদারিত্ব থেকে আসলে কি পেতে চাইছে। চীনা ঋণে বাংলাদেশ কোন প্রকল্প কোথায় দাঁড়িয়ে? গত এক দশকে চীন বাংলাদেশে যা করেছে তা কেবল ব্যবসা নয়, এটা একটা কৌশলগত বিনিয়োগ। পদ্মা সেতু রেল প্রকল্প, ঢাকা যশোর রেল লাইন, কর্ণফুলী টানেল, দোহাজারী কক্সবাজার রেল লাইন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, দাসেরকান্দি পয়ঃশোধনাগার, এই প্রকল্পগুলো মিলিয়ে চীনের মোট বিনিয়োগ $25 থেকে $30 বিলিয়ন। এই মুহূর্তে চীনের ঋণে বা বিনিয়োগে চলছে উল্লেখযোগ্য বেশ কয়েকটি প্রকল্প, যে প্রকল্পগুলোর কাজ শেষ হলে দেশের সামগ্রিক যোগাযোগ অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে ফাইটার নামাচ্ছে চীন, ফলে এক ভয়ঙ্কর সামরিক ভূমিকম্পে কাঁপছে দক্ষিণ এশিয়া। আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন শক্তির হিসাব, বদলে যাচ্ছে পুরনো নিরাপত্তা সমীকরণ। ভারতের বিরুদ্ধে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায় চীন এখন আরো সক্রিয়ভাবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের। অত্যাধুনিক জে-10 যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তি এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে চীনা সহায়তায় পাকিস্তানের সামরিক সক্ষমতা যেমন বেড়েছে, তেমনি বাংলাদেশের জে-10CE যুদ্ধবিমান ক্রয়ও ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়িয়েছে। ফলে দক্ষিণ এশিয়া জুড়ে নতুন অস্ত্র প্রতিযোগিতা, কূটনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা দিন দিন আরো তীব্র হয়ে উঠেছে। নতুন আলোচনা তৈরি করেছে বাংলাদেশের সম্ভাব্য জে-10CE যুদ্ধবিমান ক্রয়। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন কর্মসূচি ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে প্রায় $2.2 বিলিয়ন এই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী 10 বছরের সহজ কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে। 2026 থেকে 2027 সালের মধ্যে যুদ্ধবিমানগুলো দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই মুহূর্তে মালয়েশিয়াতে সফর করছেন এবং এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। এই কারণেই গুরুত্বপূর্ণ যে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তার প্রথম সফরটি কোন রাষ্ট্রে হবে, কোথায় হবে না।
আমরা বিগত 16 বছরে দেখেছি ফেসিবাদী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরগুলো কোথায় হতো। ভারত প্রীতি এবং সেই শেখ হাসিনার তাদের সাথে যে এক ধরনের লিয়াজো মেনটেন করে তাদের রাষ্ট্রে ভিজিট করতেই হবে, এরকম একটা জায়গা আমরা সবসময় দেখে অভ্যস্ত হয়ে এসেছি। সে কারণে বাংলাদেশের প্রতি তাদের আধিপত্য বিস্তার করতে আমরা এক প্রকার দরজা খুলে দিয়ে এসেছিলাম। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব প্রধানমন্ত্রীকে যে তিনি প্রথম সফরটি মালয়েশিয়াতে বাছাই করেছেন। এরপরে চায়না সহ বিভিন্ন জায়গায় তিনি যাবেন। অবশ্যই পার্শ্ববর্তী দেশ ভারতেও তার সফর থাকবে, এটা অবাস্তব কিছু নয়, থাকা উচিত। কিন্তু আমাদের যে একটি পররাষ্ট্রনীতি, যেটা হচ্ছে আমাদের আত্মমর্যাদা, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যেও ছিল, কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে পরবর্তী সময়ে অন্যান্য রাষ্ট্র শাসকগণকে দেখেছি সেই পররাষ্ট্রনীতির যে আত্মমর্যাদা নীতি, সেটাকে নষ্ট করে দিয়ে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য অবৈধ পথে নিজেদের মধ্যে বিশেষ কিছু গ্রহণ করার জন্য তারা নির্ভরশীল হতেন পার্শ্ববর্তী দেশ ভারতের উপরে। অবৈধ ভোট হতো, অন্যায়ভাবে জুলুম নির্যাতন হতো, আমাদের দেশের মধ্যে সাংস্কৃতিক আগ্রাসন চাপিয়ে দিত, রাজনৈতিক আধিপত্য বিস্তার করত, তারপরেও আমরা তাদেরকেই মেনে নিতাম। কিন্তু আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে যে তিনি সেখান থেকে বের হয়ে প্রথম সফরটা, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, বিশ্বের মধ্যে একটি অন্যতম আধুনিক বিজ্ঞান মনস্ক মুসলিম রাষ্ট্র মালয়েশিয়া, সেই মালয়েশিয়াতে তিনি সফরটা বাছাই করেছেন। সেখানে তার সফরের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। প্রথমত হচ্ছে তার সফরটা কোন দেশে করলেন, ওই দেশের চিন্তা চেতনা, রাষ্ট্রীয় আদর্শ কি, তারা কিভাবে বহু জাতীয় গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে তার দেশের উন্নয়নের কাজে লাগিয়েছেন, তারা কিভাবে ওই দেশের সংসদের যারা সরকার দলীয় এবং বিরোধী দলের নেতা রয়েছেন এবং তাদের বিভিন্ন গোষ্ঠীর যে সংসদ সদস্য রয়েছেন তাদের সাথে তারা কিভাবে ব্যবহার করছেন, রাষ্ট্রের উন্নয়নে মালয়েশিয়া কিভাবে এত দ্রুত আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হওয়ার পরেও তারা আমাদের চাইতে উন্নতি লাভ করলেন, এই সবকিছু আমাদের জানার, দেখার, শেয়ারিং করার যথেষ্ট সুযোগ রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণে মালয়েশিয়াটায় সফরটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে আমরা এই বাংলাদেশটা ম্যাক্সিমাম চলছে রেমিটার যোদ্ধাদের টাকায়, বিদেশিদের টাকায়। মালয়েশিয়া হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেস যেখান থেকে আমরা আর্ন করি, যেই আর্নের টাকা দিয়ে আজকের এই বাংলাদেশের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আমাদের দেশের যা কিছুই ভাবছি সবকিছু কিন্তু আমাদের এই বিদেশি যোদ্ধা ভাইদের মাধ্যমেই হচ্ছে। তার মানে আমার দেশের সম্পদরা যেখানে অবস্থান করছেন সেই দেশেই তো আমার সবচেয়ে বেশি আগে যাওয়ার কথা। বাংলাদেশের নাগরিক কয়জন ভারত থেকে টাকা ইনকাম করে বাংলাদেশকে সাপোর্ট করছেন? মোটেই নয়। কিন্তু দেখবেন মালয়েশিয়া থেকে যে সাপোর্টটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যতগুলো দেশ আছে তার মধ্যে সবচাইতে সেরাদের অন্যতম একটি প্লেস। এর কাছাকাছি সৌদি আরব সহ মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্রে আমাদের দেশের সুনাগরিকগণ সেখানে কাজ করছেন, সেটা নিশ্চয়ই আমাদের দেশের জন্য একটি বড় ধরনের অর্থনৈতিক সাপোর্ট। আমি জনাব তারেক রহমান সাহেবের এই রাষ্ট্রীয় সফরকে কোনো দল বিবেচনা করে কথা বলতে চাই না, কারণ একটি দেশের প্রধানমন্ত্রী যখন যাবেন তখন এটা আমার আভিজাত্যের বিষয়। আমি মনে করি জনাব তারেক রহমান সাহেবের আজকের এই সফরটা দলমত নির্বিশেষে আমাদের দেশের জন্য আভিজাত্যের, দেশের জন্য সম্মানের, দেশের জন্য একটি আদর্শের। কেন বলছি? আজকে তাকে যে রাষ্ট্রীয় সম্মানটা মালয়েশিয়া দিল, মালয়েশিয়াকে আমি ধন্যবাদ জানাই। আমি দীর্ঘদিন পর্যন্ত মালয়েশিয়ায় ছিলাম, যখন আমি বিএনপি করতাম তৎকালীন সময় এই মালয়েশিয়ার খেটে খাওয়া সাধারণ নাগরিকদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমি স্বচক্ষে দেখে এসেছি, তাদের সাথে মিশেছি, কাউন্সিলিং করেছি, টকশো করেছি, কথা বলেছি, বিভিন্ন কার্যক্রমে আমি মেশার সুযোগ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান থাকবে আমাদের আজকের এই সফরটার মধ্য দিয়ে মালয়েশিয়ার সাথে আরো সুসম্পর্ক বৃদ্ধির জন্য যে কাজ সেটা আপনাকে করতে হবে। বিশেষ করে প্রবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাকে কথা বলতে হবে। আমাদের যে ভাইয়েরা সেখানে মৃত্যুবরণ করেন, লাশগুলো এখনো হিমাগারে পচে থাকে, গলে থাকে, রাষ্ট্র আনতে পারছে না, আজকের রাষ্ট্রের কাছে সেই লাশগুলো বোঝা হয়ে যাচ্ছে। আমার সেই রেমিটার যোদ্ধাদেরকে আনার ব্যবস্থা করতে হবে, পরিবারকে সাহায্য করতে হবে, এয়ারপোর্টে তাদের মূল্যায়ন করতে হবে, আজকের বাংলাদেশে আসলে তাদেরকে আলাদা ভাবে সম্মানিত করতে হবে, যেভাবে আমরা ভিআইপিদেরকে প্রোটোকল দিয়ে সম্মানিত করি। কারণ এই যোদ্ধারা, রেমিটার যোদ্ধারা বাঁচলেই বাংলাদেশটা বাঁচবে। বাংলাদেশের বিভিন্ন নাগরিকরা যারা সেই মালয়েশিয়াতে অবস্থান করছে, ভিসার জটিলতা শুরু হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট অব্যবস্থাপনার কারণে। আমরা সেখানে পাসপোর্ট পাই না ঠিক টাইমে, যে কারণে অনেকের ভিসা এক্সপায়ার হয়ে যায়। এম্বাসিগুলোর সুন্দর সুষ্ঠু ম্যানেজমেন্টের মাধ্যমে পুনর্গঠিত করতে হবে, যাতে করে এম্বাসির সেবা নিয়ে আমার সেই মালয়েশিয়ার যোদ্ধা ভাইরা সেখান থেকে সেবা পান। এই সার্বিক বিষয়গুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই নজরে রাখতে হবে। বিশেষ করে সাংস্কৃতিক যে একটি কালচার, সেখানে রাজনৈতিক যে একটি সহ অবস্থান, এই জিনিসটাকে বাংলাদেশে আপনি অবশ্যই ইনপুট করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু হোক, দেখিয়ে দিয়েছেন আমরা ভারতে যাব না, আমাদেরও দেশ আছে, আমাদেরও বন্ধু আছে, আমরা ভারতে যাব প্রয়োজন যতটুকু ততটুকু, আমরা আবার তাদেরকেও এখানে আনবো প্রয়োজন যতটুকু ততটুকু, আমরা আমাদের পাড়া প্রতিবেশী সবার সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু কখনো বিক্রি হব না। এটা যদি রক্ষা করতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সম্মান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সম্মান পেয়েছে, সে সম্মানটা নিশ্চয়ই আপনি পাবেন। ব্যক্তি পর্যায়ে আপনার প্রতি শুভকামনা। দলীয়ভাবে এখনো আপনার আশেপাশের মানুষগুলো যদি আরেকটু সুন্দর সুসংগঠিত করতে পারতেন, তাহলে বাংলাদেশটা আরো ভালো চলতো। কিন্তু দুর্ভাগ্য, আপনার যে মন মানসিকতা, সেই মন মানসিকতার ধারে কাছেও আশেপাশের মানুষগুলো নেই। আশা করি বিদেশ সফর শেষ হলে আরো অনেক কিছু আপনি সেখান থেকে আহরণ করে বাংলাদেশে নিয়ে এসে আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন কুয়ালালামপুরে, এরপর তিনি যাবেন বেইজিং, কিন্তু কূটনৈতিক মহলের চোখ আটকে আছে দিল্লির উইন্ডোতে। ভারতের পক্ষ থেকে সাউথ ব্লকের লাল কার্পেট বিছানোই আছে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। 2026 সালের 17 ফেব্রুয়ারি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই ধারণা করেছিল তারেক রহমানের প্রথম বিদেশ সফর হবে ঐতিহাসিক। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, পররাষ্ট্রনীতির ইঙ্গিতও থাকতে হবে এতে। আমন্ত্রণ ছিল ভারত, মালয়েশিয়া এবং চীনের পক্ষ থেকে। ভারত বাদ দিয়ে বাকি দুটি দেশে একসাথে জোড়া সফরে গেলেন তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন সেক্ষেত্রে তারেক রহমানের পরবর্তী সফর হতে পারে দিল্লি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিষ্কার নীতি, সবার আগে বাংলাদেশ। কিন্তু ভূরাজনীতি এত সহজ বিষয় নয়। তারেক রহমান তা ভালো করেই জানেন। ফেব্রুয়ারিতে শপথের দিনই ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকা এসেছিলেন। নরেন্দ্র মোদী নিজে ফোন করে অভিনন্দন জানিয়েছেন, দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন। শুধু এই শুভেচ্ছা বার্তা নয়, দিল্লির সাথে ঢাকার হিসেব নিকেশ আছে। পদ্মা এবং তিস্তার পানি বন্টন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। এর মধ্যে পদ্মার পানি বন্টন চুক্তি এই বছরই শেষ হচ্ছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এটা নবায়ন করা হবে কিনা তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করছে। আর তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে গেলেও তিস্তায় পানি দরকার। সেজন্য ভারতের সাথে আলোচনা করতে হবে। ভারত সম্প্রতি নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ আমদানিতে বাধা দিয়েছে, আর নতুন করে যুক্ত হয়েছে পুশিনের মতো ইস্যু। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করাও দরকার। এসব সমাধান তখনই হবে যখন মোদীর সাথে তারেক রহমানের করমর্দন দেখবে বিশ্ব। কিন্তু কূটনৈতিক ক্যালেন্ডার বলছে 2026 সালের শেষার্ধ ব্যস্ত সময় কাটাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরে দিল্লিতে বসছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। পুতিন, শি জিনপিং, লুলা দা সিলভারা পা রাখছেন ভারতে। এর আগে 2023 সালে বাংলাদেশ ব্রিক্স সম্মেলনে অতিথি হিসেবে যোগ দিয়েছিল। 2026 সালেও ভারত যদি প্রতিবেশীকে ব্রিক্সের বিশেষ গেস্ট কান্ট্রি হিসেবে আমন্ত্রণ জানায়, তবে সেটি আলোচনাটি আরো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ একই ছাদের নিচে থাকবেন নরেন্দ্র মোদী এবং শি জিনপিং। তারেক রহমান মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি সাইড লাইনে বেইজিং বা মস্কোর সাথেও হিসেব মেলাতে পারবেন। তবে ঝুঁকি একটাই, বিশ্ব নেতাদের ভিড়ে ঢাকা হয়তো দিল্লির একচ্ছত্র মনোযোগ পাবে না। তবে ব্রিক্স সম্মেলনের সাথে মিলিয়ে আগে বা পরে সফর করলে এই ঝুঁকি হয়তো থাকবে না। তবে মুশকিল হলো ভারত ঠিক এই সময়টিতে বাংলাদেশকে দ্বিপাক্ষিক সফরের আতিথ্য দিতে প্রস্তুত নাও থাকতে পারে। সেক্ষেত্রে সফরটি হয়তো আরো পিছিয়ে 2027 সালে চলে যেতে পারে। কারণ ব্রিক্স সম্মেলনের পরে ভারতের প্রধানমন্ত্রী যাবেন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও এবার জাতিসংঘ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে নরেন্দ্র মোদী দক্ষিণ কোরিয়া এবং জাপান সফর করবেন। এরপর দিল্লি সফরে যাবেন জাপান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আর তারপর G20 সম্মেলনে যোগ দিতে আমেরিকার ফ্লোরিডায় যাবেন ভারতের প্রধানমন্ত্রী। 2023 সালে G20 সম্মেলনেও বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবারও আমন্ত্রণ জানানো হলে প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো ডিসেম্বরে আরেক দফা আমেরিকায় যাবেন। ব্রিক্স এবং G20 সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের 2 দফা দেখা হওয়ার সম্ভাবনা আছে। আর জাতিসংঘে দেখা হয়ে গেলে এটি হয়ে যাবে 3 বার। অর্থাৎ দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3 দফা আনুষ্ঠানিক বৈঠক হতে পারে। তবে এই বৈঠকগুলো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরের পরেও হতে পারে। সেটা হবে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি জুলাই আগস্টে ভারত সফর করেন। এই সময় ভারতীয় লোকসভার বর্ষাকালীন অধিবেশন চলবে, ফলে নরেন্দ্র মোদী বেশিরভাগ সময়টা দেশেই থাকবেন। কিন্তু তিনি থাকলে যে তারেক রহমান ভারত সফরে যাবেন, বিষয়টি এত সরল নয়। কারণ তারেক রহমানের ভারত সফর কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ নয়। এটি 2024 পরবর্তী নতুন বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক পদক্ষেপ। এখানে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হলো বেজিং সফর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিয়ে ফিরছেন। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে দিল্লির অবস্থান কি। আর তৃতীয় বিষয়টি হলো গঙ্গা ও তিস্তার পানি নিয়ে ভারত কি আচরণ করে। কারণ এখন যে চুক্তি আছে সেই চুক্তি অনুসারে যদি পানি না পাওয়া যায়, তাহলে এই চুক্তি নবায়ন করা অর্থহীন কিছুর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই ভারতে বেড়াতে যাবেন না। ভারতের পক্ষ থেকে সদিচ্ছার প্রকাশ থাকলে বাংলাদেশ সৌহার্দ্যের হাত বাড়িয়ে দিতে পারে। তা না হলে চীনের হাত ধরা ছাড়া বাংলাদেশের সামনে কোনো বিকল্প নেই। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।